আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, কেন্দ্রগুলোতে নকল মুক্ত সুষ্ঠু পরিবেশ, প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর সরকার। জুলাই গণঅভ্যুত্থানে আবু সাইদ হত্যায় ৩০ জনের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা, চূড়ান্ত প্রতিবেদন দাখিল রবিবার। বিএনপির সাথে বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের সময়সীমাকে স্বাগত জানাল ইউরোপীয় ইউনিয়ন, সকল সহযোগিতার আশ্বাস। নিত্য নতুন মাদকের কারণে নিরাময় কঠিন হয়ে পড়ছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মাদকের ভয়াবহতায় বাধাগ্রস্ত হচ্ছে দেশের উন্নয়ন। এবং ইরান ইসরায়েল সংঘাত বন্ধের পর প্রকাশ্যে আসছে অজানা নানা তথ্য। ইরান সাহসিকতার সঙ্গে লড়াই করেছে, মন্তব্য ট্রাম্পের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজ থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। করোনা ও ডেঙ্গু শঙ্কার মধ্যে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ১২.৫ লাখ শিক্ষার্থী অংশ নিয়েছে উচ্চ মাধ্যমিকের এই পরীক্ষায়। সকাল ১০টায় বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হয় পরীক্ষা। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের তৎপরতায় কেন্দ্রগুলোতে ছিল নকল মুক্ত সুষ্ঠু পরিবেশ। অতীতের প্রশ্ন ফাঁসের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালোভাবেই সব পরীক্ষা সম্পন্নের আশাবাদ জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার। আরও জানাচ্ছেন আতিন সজীব। স্বপ্ন নিয়েই বড় হয় সবাই, সেই লক্ষ্যেই ছুটে চলা। জীবনের ধাপে ধাপে আসে এক একটি পরীক্ষা। এবার এইচএসসি ও সমমান, ভালোভাবেই পাড়ি দেওয়ার চেষ্টা তাদের। এবারের প্রথম পরীক্ষা বাংলা, শুরু সকাল 10টায়। নিয়ম মেনেই আগেভাগেই কেন্দ্রে আসে প্রায় সব শিক্ষার্থী। প্রস্তুতি ভালো হলেও শেষ মুহূর্তে কিছুটা চিন্তা কিংবা শেষবার বইয়ে চোখ বুলিয়ে নেয় কেউ কেউ। আমি বাচ্চার মাথায় হাত দিয়ে বললাম, বাবা তোমার কনফিডেন্স ভালো, তুমি ভালো থেকো, যেহেতু এবার সব কিছু রুল ভালো, ডিসিপ্লিন ভালো, তোমার কনফিডেন্টলি তুমি পরীক্ষা দাও। সবার ছেলের জন্য আমরা দোয়া করি ইনশাল্লাহ যেন সবাই ভালো রেজাল্ট করতে পারে। করোনা আসছে, ডেঙ্গু আসছে, আমাদের সতর্কতা সবচেয়ে বড় এখানে কাজ করতেছে। আমাদের সতর্ক থাকতে হবে, যেমন আমরা বাচ্চাকে স্যানিটাইজার, মাস্ক সবই দিয়ে দিছি। তবে ঢাকার মতো ব্যস্ত শহরে যানজটে পড়ার অভিজ্ঞতাও আছে অনেকেরই। কেউ কেউ ভুল করে কেন্দ্র চিনতেও, তাতেই পিছিয়ে পড়ে কিছুটা, বাড়ে দুশ্চিন্তা। তবে পরীক্ষার কেন্দ্রের ভালো পরিবেশে খুশি সবাই। নির্ভেজাল পরীক্ষা হোক, কারণ এর আগে তো আন্দোলনও হলো কয়েকদিন, বাচ্চারা তো পরীক্ষাই দিবে না এইভাবে। তারপরে আল্লাহর রহমতে পরীক্ষা হচ্ছে, এটা অনেক আল্লাহর কাছে শুকরিয়া, ভালো লাগতেছে আর কি। কোনো সমস্যা হয় নাই, কোনো ইয়াও নাই, আমাদের অভিযোগও নাই। এবার পরীক্ষা এমন সময় যখন করোনার প্রাদুর্ভাব আছে, অবনতি ডেঙ্গু পরিস্থিতির, তবুও সাধ্যমতো সতর্কতার কথা বলছেন কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। আমরা স্বাস্থ্যবিধির ওপরে বিশেষভাবে জোর দিয়েছি, কারণ আমাদের মাস্ক, আমাদের হ্যান্ড স্যানিটাইজার, আমাদের প্রত্যেকের এই মেসেজ পৌঁছে দিয়েছি আমরা, এবং আমাদের পর্যাপ্ত পরিমাণ এখানে স্টকে রয়েছে। প্রশ্ন ফাঁস কিংবা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এড়াতে সতর্ক ছিল প্রশাসন। সেনাবাহিনী, পুলিশ থেকে শুরু করে গোয়েন্দা নজরদারিতে এখন পর্যন্ত অস্বস্তির খবর শোনা যায়নি। যেভাবে এসএসসিটা করেছি, এইচএসসিটাও আমরা সেভাবে অর্গানাইজ করতে চেষ্টা করছি, এবং সেখানে বোর্ডগুলো তো রয়েছেই, এর বাইরে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ল এনফোর্সমেন্ট এজেন্সিজ, বিভিন্ন প্রতিষ্ঠান, এবং নিয়মিত আমাদের বৈঠক হয়েছে। আমরা আশা করি যে আমরা এটা সম্পন্ন করতে পারব। ৯,৩১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ২,৭৯৭ কেন্দ্রে এবার পরীক্ষা দিচ্ছে ৬,১৮,০০০ ছাত্র এবং ৬,৩৩,০০০ ছাত্রী। গতবারের তুলনায় মোটে ৮১,০০০ শিক্ষার্থী কম। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। জুলাই গণ আন্দোলনে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আগামী রবিবার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে প্রসিকিউশন। গত ২৪ জুন এই তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা। আবু সাইদ হত্যার সাথে ৩০ জনের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে তদন্ত সংস্থা। এই মামলায় গ্রেফতার যে ৪ আসামি কারাগারে আছেন তারা হলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক ASI আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র
চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ। গত 15 জুন তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। ওই দিন শুনানি শেষে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 14 জুলাই পর্যন্ত সময় দেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। শহীদ আবু সাইদের পরিবারের সদস্যরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে 25 জনের বিরুদ্ধে গত 13 জানুয়ারি অভিযোগ দায়ের করেন। আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমাকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশকে স্বল্প ও দীর্ঘমেয়াদী বিভিন্ন সহযোগিতা করতে চায় তারা। সেজন্য নির্বাচিত সরকার প্রয়োজন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুরশু মাহমুদ চৌধুরী। সকালে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আমির খুসরু জানান, আগামীতে অনুদান ও ঋণের বাইরে বাংলাদেশের উন্নয়নের সহযোগী হতে চায় ইউরোপীয় ইউনিয়ন। আলাদা বিচার বিভাগ সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে অর্থায়ন করতে চায় সংস্থাটি। নিত্য নতুন ধরনের কারণে মাদক নিরাময় কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মাদক দ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মাদকের ভয়াবহতার কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, শিশু ও তরুণদের মাদক মুক্ত রাখতে সমন্বিতভাবে কাজ করছে সরকার। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। বর্তমানে মাদক সেবন যেন বিগত যে কোনো সময়ের চেয়ে বেশি মাথাচাড়া দিয়ে উঠেছে। দিনে দুপুরে প্রকাশ্যে মাদক গ্রহণ করছে অনেক তরুণ। অধিদপ্তর থাকলেও এদের প্রতিরোধ ও নিয়ন্ত্রণের যেন নেই কেউ। মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে আয়োজন করা হয় উৎসব বন্ধন। এতে অংশ নেয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সহ বিভিন্ন সংস্থা। মাদকাসক্ত এটা নিরাময়যোগ্য রোগ না, এটা হচ্ছে ম্যানেজেবল। ইটস এ ক্রনিক রিল্যাপসিং ব্রেইন ডিসঅর্ডার। একটা পরিবারের কেউ যদি মাদক নেয় মানে পুরো পরিবারটা তো ধ্বংস হয়ে যায়, তাই না? সো আমাদের অবশ্যই সবার উচিত মাদক থেকে দূরে থাকা। আমরা যেন মাদক মুক্ত বাংলাদেশ গড়তে পারি, সবাই যেন মাদক মুক্ত থাকতে পারি, কোনো নেশাই যেন আমাদেরকে স্পর্শ না করে। পরে আলোচনা অনুষ্ঠানে নিজের মাদকাসক্তি থেকে উত্তরণের কথা জানান এই তরুণী। এটা কিন্তু একটা সমন্বিত জার্নি, যেটা আমাদের একার পক্ষে কখনো করা সম্ভব না। সেটার জন্য আমাদের সমাজের সাহায্য, আমাদের নিজেদের উইল পাওয়ার এবং আমাদের পারিবারিক সাহায্য সবকিছু আমাদের প্রয়োজন। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাদকাসক্তি এখন একটি বৈশ্বিক সমস্যা। মাদকের নতুন নতুন ধরন বা ভ্যারিয়েন্ট এর নিরাময়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলেও জানান তিনি। নতুন সিনথেটিক, সেমি সিনথেটিক ড্রাগ, যেটাকে এনপিএস বলা হয়, এর আবির্ভাবের ফলে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারজনিত সমস্যা আরও ঘনীভূত হয়েছে। 64 জেলায় একটি বিশেষ জোন, 8টি বিভাগীয় গোয়েন্দা কার্যালয় এবং 8টি বিভাগীয় কার্যালয়ের সহযোগিতায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দেশব্যাপী তার কার্যক্রম পরিচালনা করছে। অপরাধ দমনের কাজ করে এমন অন্যায় সংস্থার জনবলের সাথে তুলনা করলে এই সংখ্যা সীমিত। দিবসটি উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় রাজস্ব ভবন এনবিআর-এ বিপুল সংখ্যক সেনা ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে মূল ফটকগুলো। বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন এনবিআর-এর আন্দোলনকারীরা। তারা বলছেন, চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণ ছাড়া আন্দোলন থেকে সরানো যাবে না তাদের। আগামীকালের মধ্যে চেয়ারম্যানকে অপসারণ করা না হলে শনিবার থেকে সব সেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন তারা। প্রহসনের নির্বাচনের অভিযোগে করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। একই সঙ্গে আরেক সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার ফের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার এই আবেদন করেন। এর আগে কড়া নিরাপত্তায় তাকে আদালতে হাজির করা হয়।
জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে চোখে গুলিবিদ্ধ হন সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ। এবছরে 20 মার্চ তার পক্ষে মামলা করেন ছাত্র দলের এক নেতা। এতে জানানো হয় ঢাকায় 4 আগস্ট গুলিবিদ্ধ হন তিনি। এরপর গত 17 জুন চট্টগ্রামে আরেকটি মামলা করেন ভুক্তভোগী সাইফুদ্দিন। অভিযোগে জানানো হয় চট্টগ্রামে একই সময় তিনি আহত হয়েছেন। ঢাকা ও চট্টগ্রামে একই ব্যক্তির একই সময় গুলিবিদ্ধ দাবি করে 2 শহরে দায়ের করা মামলা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। মামলায় শিল্পপতি, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার মানুষকে আসামি করায় জন্ম দিয়েছে বিতর্কের। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকুর রহমান। জুলাই আন্দোলনে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত হন সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ। এতে তার ডান চোখে ছররা গুলি লাগে। এ ঘটনায় গত 20 মার্চ সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদের পক্ষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে মামলার আবেদন করেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ সভাপতি MA হাশেম রাজু। এতে জানানো হয় 4 আগস্ট হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আহত হন সাইফুদ্দিন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 201 জনকে আসামি করা হয়। এরপর গত 17 জুন সাইফুদ্দিন নিজে বাদী হয়ে চট্টগ্রামের খুলশী থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন। এতে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের সহ 167 জনকে আসামি করা হয়। আসামির তালিকায় আছেন স্থানীয় বেশ কয়েকজন শিল্পপতি ও ব্যবসায়ী। এই মামলার এজাহারে বলা হয় ঢাকায় ছাত্র জনতার আন্দোলনে যুক্ত ছিলেন তিনি। এরপর চট্টগ্রামে চলে আসেন। 1 আগস্ট থেকে চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নেন তিনি। 4 আগস্ট নগরীর নিউ মার্কেট এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আহত হন। পরদিন 5 আগস্ট আবারও আন্দোলনে অংশ নিলে পতিত আওয়ামী লীগের ক্যাডারদের ছোড়া গুলি লাগে তার মাথা, পা এবং চোখে মুখে। সাইফুদ্দিন সরকারের গ্যাজেটভুক্ত গুরুতর আহত জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃত। জুলাই আন্দোলনের এই যোদ্ধার একই দিনে ঢাকা এবং চট্টগ্রামে আন্দোলনে অংশ নেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। একই ভিকটিম নিজে বাদী হয়ে সম্প্রতি চট্টগ্রামের কুলশী থানায় একটা মামলা করেছেন গত 17/6/25 ইংরেজি তারিখে। সেখানেও বলা হচ্ছে যে এই 4/8/24 ইংরেজি তারিখ হত্যা, সন্ত্রাস ও নির্যাতনের প্রতিবাদে ফ্যাসিস্ট সরকারের পতনের লক্ষ্যে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় জমায়েত হই। তাহলে উনি যদি চট্টগ্রামে 4 তারিখ জমায়েত হন এবং 5 তারিখ উনি ঘটনা দেখিয়েছেন এখানে 5/8/24 ইংরেজি তারিখ স্বৈরাচারী সরকারের দেয়া কারফিউ ভঙ্গের জন্য বুকে এবং পায়ে ব্যথা নিয়ে আমি চট্টগ্রামের বাদুরতলা থেকে মিছিল শুরু করি। তাহলে উনি দেখা যাচ্ছে 5, 4 এবং 5 তারিখ তিনি চট্টগ্রামে ছিলেন। একই ব্যক্তি, একই ভিকটিম যদি ঢাকা এবং চট্টগ্রামে একই দিন একই সময়ে দুটো ঘটনাস্থলে থাকেন তাহলে দুটো মামলাই তো প্রশ্নবিদ্ধ হচ্ছে। মামলায় বিভিন্ন পেশার, বিশেষ করে ব্যবসায়ী এবং শিল্পপতিদের আসামি করা নিয়েও সন্দেহ পোষণ করেন এই আইনজীবী। যারা রাজনীতির সাথে সরাসরি জড়িত না, সম্পৃক্ত না, এই ধরনের কিছু সামাজিক ব্যক্তিত্বকে এখানে আসামি করে, যারা অনেক সময় আমি কিছু দেখেছি এখানে তারা দেশেও ছিল না। একজনের আমার কাছে ভিসা এবং পাসপোর্ট আছে, যে দেখা যাচ্ছে ওনারা বাংলাদেশেই ছিলেন না এই ঘটনার সময়। এরকম লোককে এখানে আসামি করা হয়েছে। আইনজীবীরা বলেছেন একই সময়ে একই ব্যক্তি দেশের 2 শহরে আহত হওয়ার ঘটনা নজিরবিহীন। হয়রানিমূলক মামলা না নেয়ার জন্য সরকারের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা থাকার পরেও পুলিশ কিভাবে কোনো রকম যাচাই বাছাই ছাড়াই মামলা নথিভুক্ত করলো তা নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। মুশফিকুর রহমান, ATN বাংলা। ইরান ইসরায়েল সংঘাত থামার পর প্রকাশ্যে আসছে দেশ দুইটির ভেতরের অজানা নানা চিত্র ও তথ্য। নিজেদের পক্ষে বিপক্ষে পাল্টাপাল্টি নানা দাবিও করছে তেহরান ও তেল আবিব। 12 দিনের এই লড়াইয়ে শীর্ষ সামরিক কর্মকর্তার মৃত্যু ও পরমাণু প্রকল্পের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে ইরান। তবে ইসরায়েলের সঙ্গে ইরান সাহসিকতার সঙ্গে লড়াই করেছে বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে ইরানের সাথে আলোচনায় বসার কথাও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম। ইরানের পরমাণু স্থাপনায় হামলার জেরে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে রোববার সফল অভিযানের মধ্য দিয়ে সমাপ্তি হয় তেহরানের অপারেশন ট্রু প্রমিস 3। গেল 13 জুন ইসরায়েলের প্রথম হামলার জবাবে তেল আবিব, জেরুজালেম ও হাইফা শহরে ক্ষেপণাস্ত্র বৃষ্টি নামিয়ে বিশ্বের সামনে নিজেদের সামরিক সক্ষমতার জানানো দেয় ইরান। ইসরায়েলের আকাশে সর্বাধুনিক প্রযুক্তির বাহারি সব নামের ক্ষেপণাস্ত্রের চমক উত্তেজনার সাথে হালকা বিনোদনও জুগিয়েছে মুসলিম বিশ্বকে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার নাটকীয়ভাবে যুদ্ধবিরতির ঘোষণার পর এখন শান্ত দুদেশ। তবে প্রায় 2 সপ্তাহের এই লড়াইয়ে ইরান ও ইসরায়েলের ধ্বংসযজ্ঞ, নানা রহস্য ও তথ্য বেরিয়ে আসছে সবার সামনে। ইরানের হামলায় ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ কয়েকটি এলাকা এখন অনেকটা গাজার মতো ধ্বংসনগরী। ইসরায়েলি অনেক সেনা ও সাধারণ মানুষের হতাহত হওয়ার তথ্যও নিশ্চিত করেছে নেতানিয়াহু সরকার। অন্যদিকে ইসরায়েলের হামলায় ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির শীর্ষ পর্যায়ের কয়েকজন কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীকে হারানোর কথা স্বীকার করেছে খামেনি সরকার। একই সাথে মার্কিন হামলায় 3টি পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইরান। Nuclear installations have been badly damaged. আমাদের পরমাণু স্থাপনাগুলি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা নিশ্চিত, কারণ এটি ইসরায়েল এবং আমেরিকান আগ্রাসীদের দ্বারা বারবার আক্রমণের শিকার হয়েছে। এদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইরানের পরমাণু স্থাপনাগুলোর তেমন ক্ষয়ক্ষতি হয়নি দাবি করলেও উল্টো খতিয়ান দিয়েছে দেশটির শীর্ষ গোয়েন্দা সংস্থা সিআইএ। ইরানের পরমাণু স্থাপনার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যা পুষিয়ে নিতে তেহরানের কয়েক বছর সময় লাগবে বলে আমি মনে করি। তবে এই যুদ্ধে ইরান ইসরায়েলের সাথে চরম সাহসিকতার সঙ্গে লড়াই করেছে বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সাথে আগামী সপ্তাহে আলোচনায় বসার কথাও জানান তিনি। ইরান মাত্র একটি যুদ্ধে ছিল এবং তারা সাহসিকতার সাথে লড়াই করেছে। চীন চাইলে ইরানের কাছ থেকে তেল কিনতে পারে। ইরানের আবার পুনর্গঠনের জন্য অর্থের প্রয়োজন। যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল পারমাণবিক অস্ত্র তৈরি করলেও ইরানকে পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি বাস্তবায়নের বিরোধিতা করে আসছে ওয়াশিংটন। তাদের এই দ্বিমুখী নীতি ইরানের না মানাটাই সাপে বর হয়ে দাঁড়াচ্ছে আমেরিকার সামনে। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো নতুন 3টি ডাইভিং বোট। এসব ডাইভিং বোট বাহিনীর আধুনিকায়ন ও নৌবহরে ত্রিমাত্রিক সক্ষমতা বাড়াতে বিশেষ অবদান রাখবে বলে আশা নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের। খুলনা নেভাল বার্থের জেটিতে খুলনা শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত ডাইভিং বোট পানকৌড়ি, গাংচিল ও মাছরাঙ্গার কমিশনিং অনুষ্ঠানে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। সোয়াজ কমান্ডের অধীনে থাকা নৌবাহিনীর ডুবুরি ও কমান্ডোদের জনবল বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান নৌবাহিনীর প্রধান। কমিশন পাওয়া নতুন 3টি ডাইভিং বোটের অধিনায়কদের হাতে কমিশনিং ফরমান হস্তান্তরের পাশাপাশি বাহিনীর রীতি অনুযায়ী নামফলক উন্মোচন করেন অ্যাডমিরাল এম নাজমুল হাসান। কমিশনিং অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়, বিভিন্ন সামরিক বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তা সহ জাহাজের নাবিকরা উপস্থিত ছিলেন। দেশের সমুদ্র সীমার সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সুনীল অর্থনীতির বিশাল কর্মকাণ্ডে নিরাপত্তা প্রদান সহ দেশ ও জাতির প্রয়োজনে সরকার প্রদত্ত যে কোনো দায়িত্ব পালনে নৌবাহিনী সদা প্রস্তুত থাকতে বদ্ধপরিকর। আজ নৌবাহিনীতে 3টি ডাইভিং বোর্ডের অন্তর্ভুক্তির মাধ্যমে বাংলাদেশের নদীপথ কিংবা সমুদ্রে যে কোনো স্থানে ডুবুরি অপারেশন ও উদ্ধার অভিযান পরিচালনার ক্ষেত্রে নৌবাহিনীর সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আমি আশা করি। কুষ্টিয়ায় 8 লাখ টাকা মূল্যের ব্যান্ড রোলযুক্ত নকল বিড়ি জব্দ করেছে বিজিবি। জেলার ভেড়ামারা উপজেলার 16 দাগ বড় মসজিদ নামক স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে কুষ্টিয়া ব্যাটালিয়ন 47 বিজিবি। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের 47 বিজিবি অভিযান চালিয়ে এসব বিড়ি জব্দ করে, যার বাজার মূল্য 8,26,000 টাকা। এ সময় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত নকল বিড়ি কাস্টমস অফিসে জমা দেওয়া হবে বলে জানায় বিজিবি। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পর্যটন নগরী রাঙামাটিতে গড়ে উঠছে এক আধুনিক ওয়াকওয়ে ও সৌন্দর্য বর্ধন গার্ডেন। 90 লাখ টাকা ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগের এই প্রকল্পের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। সংশ্লিষ্টরা বলছেন, রাঙামাটির দৃশ্যপট বদলে দিচ্ছে কাঁঠালতলী ফিশারি সংযোগ সড়ক বাঁধ। রাঙামাটির প্রতিনিধি পুলক চক্রবর্তী রিপোর্ট জানাচ্ছেন ফারহান ইসলাম টুম্পা।
সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটিতে ঘুরে বেড়ানোর নতুন গন্তব্য হয়ে উঠছে কাঁঠালতলী ফিশারি সংযোগ সড়ক বাঁধ। এখানেই গড়ে উঠছে এক আধুনিক ওয়াকওয়ে ও সৌন্দর্য বর্ধন গার্ডেন। এরই মধ্যে এটি জনপ্রিয় হয়ে উঠেছে স্থানীয়দের মাঝে। কেবল বাঁধের পাশে সৌন্দর্য বর্ধনই নয়, স্থানীয়দের হাঁটা ও অবসর সময় কাটানোর এক মনোরম পরিবেশ এটি। প্রকল্পের কাজ চলমান থাকলেও পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসছেন অনেকেই। আসলে জায়গাটা অনেক সুন্দর হয়েছে, এখানে ভালোই লাগে, মানে বিকালের টাইমে আসলে। নদীর পাশে সড়কের বিশাল খালি জায়গা জুড়ে চলছে সৌন্দর্য বর্ধন প্রকল্পের কাজ। এই প্রকল্পের ভিত্তি গড়ে উঠেছে কাপ্তাই হ্রদের ভাঙন ঠেকাতে বাস্তবায়িত নদী ভাঙন রোধ বাঁধের উপর। অবৈধ দখল থেকে বাঁচাতে এবং স্থানীয়দের বিনোদনের লক্ষ্যে স্থানীয় সড়ক ও জনপদ বিভাগ নিজস্ব তত্ত্বাবধানে শুরু করে এই প্রকল্পের কাজ। আমরা একটা সৌন্দর্য বর্ধনের কাজ হাতে নিয়েছি এবং এই কাজটা প্রায় 89 লক্ষ টাকা ব্যয়ে আমরা একটা গার্ডেন করতেছি, যেটার মাধ্যমে টুরিস্টরা আকৃষ্ট হবে এবং স্থানীয় লোকজন সেখানে জগিং ওয়াকিং করার সুযোগ পাবে। তো এই উদ্যোগের ফলে রাঙামাটির অর্থনীতিতে একটা আমূল পরিবর্তন আসবে বলে আমার বিশ্বাস। এটি শুধু শহরের অবকাঠামোই নয়, রাঙামাটির পর্যটন সম্ভাবনাতেও যোগ করবে নতুন মাত্রা, এ আশা রাঙামাটিবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অন্তর্বর্তী সরকার প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সেই সাথে সরকারের ৩-০ যে রাজনৈতিক আকাঙ্ক্ষা সেখানে পিছিয়ে আছে বলে মনে করে প্রতিষ্ঠানটি। রাজধানী ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত জ্বালানি ও বিদ্যুৎ খাতে নতুন অর্থ বছরে বাজেট নিয়ে আলোচনা সভায় এসব দিক তুলে ধরে গবেষণা প্রতিষ্ঠানটি। বাজেটে নবায়নযোগ্য জ্বালানির চেয়ে জীবাশ্ম জ্বালানিকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, যা অপ্রত্যাশিত। এছাড়া খাত সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর যে আর্থিক সংকট তা উত্তরণ কোনো পদক্ষেপ বাজেটের প্রতিফলন ঘটেনি। এক্ষেত্রে 5 বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণের তাগিদ দেওয়া হয়েছে। পাটেক্স খেলার খবর। কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের 247 রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করছে শ্রীলঙ্কা। নিজেরা অল আউট হওয়ার পর হতাশার একটি সেশন কাছে বাংলাদেশের। কোনো সুযোগই দেননি লঙ্কান ব্যাটাররা। বিনা উইকেটে 83 রান তুলে লাঞ্চ বিরতিতে যায় স্বাগতিকরা। পাথম নিশাঙ্কা 42 এবং লাহিরুম উদারা 40 রানে অপরাজিত থাকেন। লাঞ্চ বিরতি শেষে উদারাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ 1 উইকেটে 145 রান। এর আগে প্রথম দিনের 8 উইকেটে 220 রানে মাঠে নেমে 247 রানে গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।